আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে একটি নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। বিনিয়োগের প্রতিটি খাতের মুনাফা ও ঝুঁকির পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে একটা অ্যাসাইনমেন্ট করব আমি এটা তোমাদেরকে সমাধান করে দিব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং এটা শেষ হওয়ার পর আমি আরও একটি অ্যাসাইনমেন্ট সমাধান করে দেব। অর্থাৎ আজকে আমি তোমাদের সামনে দুটি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছি। প্রথম অ্যাসাইনমেন্টটির বিষয় হলো বিনিয়োগের প্রতিটি খাতের মুনাফা ও ঝুঁকির পরিমাণ নির্ণয়। এখানে কিছু নির্দেশনা আছে, খেয়াল করো। বিনিয়োগের খাতের নাম লিখবে, প্রতিটি খাতে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ কত হবে সেটা লিখতে হবে এবং খাত অনুযায়ী বিদ্যমান ঝুঁকির পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানি আরও। এখানে আমাদের প্রথমত শিরোনাম দিতে হবে খাতওয়ারি বিনিয়োগ ও ঝুঁকির পরিমাণ। আমাদের শিরোনাম কি? খাতওয়ারি বিনিয়োগ ও ঝুঁকির পরিমাণ। বর্ণনা: বিনিয়োগের খাত নির্বাচনের জন্য বিনিয়োগের খাতভিত্তিক ঝুঁকির পরিমাণ জানা খুবই প্রয়োজন। নিচে বিনিয়োগের খাতওয়ারি ঝুঁকির পরিমাণ ছক আকারে উপস্থাপন করব আমি। প্রথম একটা গ্রুপ থাকবে, তারপর ক্রমিক ইনস্ট্রুমেন্টের নাম, কে কে বিনিয়োগ করতে পারবে, ন্যূনতম বিনিয়োগের পরিমাণ, প্রাপ্ত মুনাফার পরিমাণ, বিদ্যমান ঝুঁকি। তাহলে প্রথমত আমরা ক্রমিক এক, এটা একটু খেয়াল করো। ইনস্ট্রুমেন্টের নাম, ইনস্ট্রুমেন্ট হলো আমরা যে প্রকল্পে বিনিয়োগ করব 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। এটাতে বিনিয়োগ করতে পারবে যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ 10 টাকা, প্রাপ্ত মুনাফার পরিমাণ অপেক্ষাকৃত বেশি এবং এখানে বিদ্যমান ঝুঁকির ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই। 2 অবস্থানে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, কে কি বিনিয়োগ করতে পারবে? প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, বিদেশে কর্মরত সরকারি কর্মচারী ও কর্মকর্তা। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ 25,000 টাকা, প্রাপ্ত বিনিয়োগের পরিমাণ অধিক আর বিদ্যমান ঝুঁকি নেই। এরপর আমরা তৃতীয় অবস্থানটা খেয়াল করব। তৃতীয় বাংলাদেশ প্রাইজ বন্ড, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করতে পারবে। সর্বনিম্ন বিনিয়োগ 100 টাকা আর এখানে লাভের পরিমাণ লটারি ভিত্তিক পুরস্কার এবং এখানে কোনো ঝুঁকি নেই। চতুর্থ অপশনে দেখো বাংলাদেশ সরকার ট্রেজারি বিল, বাংলাদেশি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করতে পারবে। বিনিয়োগের পরিমাণ 1 লক্ষ টাকা, অপেক্ষাকৃত কম ঝুঁকি আর এখানে লাভের পরিমাণ অপেক্ষাকৃত কম আর ঝুঁকির পরিমাণ 0। দেখো 5 বাংলাদেশ সরকার ট্রেজারি বন্ড, বাংলাদেশ সরকার ট্রেজারি বন্ড বাংলাদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং অনিবাসী ব্যক্তিও এখানে বিনিয়োগ করতে পারবে। সর্বনিম্ন বিনিয়োগ 1 লক্ষ টাকা, এখানে মুনাফা অপেক্ষাকৃত কম এবং ঝুঁকির পরিমাণ নেই বললেই চলে। এরপর আসো আমরা 6 এটা দেখি তফসিলি ব্যাংকের মেয়াদি আমানত ফিক্সড ডিপোজিট, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করতে পারবে, যে কোনো পরিমাণ বিনিয়োগ করতে পারবে। এখানে বিনিয়োগের মুনাফা মোটামুটি এবং ঝুঁকি একেবারেই কম। তারপর ইকুইটি ইনস্ট্রুমেন্টস 7, এটা ইকুইটি ইনস্ট্রুমেন্টস, এই ক্ষেত্রে প্রাথমিক শেয়ার অর্থাৎ শেয়ার বাজারে তালিকাভুক্ত, এখানে বিনিয়োগ করতে পারবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। এখানে নির্ধারিত পরিমাণ বিনিয়োগ করতে পারবে আর ঝুঁকির পরিমাণ এখানে মোটামুটি, কিন্তু এখানে মুনাফা অধিক। তারপর দেখো 8 সেকেন্ডারি শেয়ার অর্থাৎ শেয়ার বাজারে তালিকাভুক্ত, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করতে পারবে, যে কোনো পরিমাণ বিনিয়োগ করতে পারবে, এখানে মুনাফাও অধিক এবং ঝুঁকির পরিমাণও অধিক। তারপর আসো প্রাইভেট কোম্পানি শেয়ারে বিনিয়োগ, শেয়ার বাজারে তালিকাভুক্ত থাকবে না নর্মালি এগুলো। এখানে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে, যে কোনো পরিমাণ বিনিয়োগ করতে পারবে, এখানে মুনাফার পরিমাণ অধিক এবং ঝুঁকির পরিমাণও কি অধিক। তারপর আসো এখানে আমরা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে অর্থলগ্নি,
ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে অর্থলগ্নির ক্ষেত্রে যে কোনো ব্যক্তি এখানে বিনিয়োগ করতে পারবে, যে কোনো পরিমাণে বিনিয়োগ করতে পারবে। এখানে মুনাফা অধিক এবং ঝুঁকির পরিমাণও কি অধিক। তারপর আসো স্থাবর সম্পদে বিনিয়োগ। স্থাবর সম্পদে বিনিয়োগের ক্ষেত্রে জমি ও ফ্ল্যাট ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কেউ বিনিয়োগ করতে পারবে, যে কোনো পরিমাণে বিনিয়োগ করতে পারবে। এখানে মাঝারি ধরনের মুনাফা হবে এবং এটার ঝুঁকির পরিমাণও মাঝারি। তারপর আসো স্বর্ণ। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করতে পারবে, যে কোনো পরিমাণ বিনিয়োগ করতে পারবে। এখানেও মুনাফা মাঝারি এবং ঝুঁকিও মাঝারি। তারপর দেখো পণ্য। যে কোনো প্রকার পণ্য অর্থাৎ যে কোনো পণ্য এর ক্ষেত্রে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে, যে কোনো পরিমাণ বিনিয়োগ করতে পারবে। এখানে মাঝারি ধরনের মুনাফা হবে এবং এটার ঝুঁকির পরিমাণও কি অধিক পরিমাণ ঝুঁকি থাকবে। আজ আমি তোমাদের সাথে আরও একটি অ্যাসাইনমেন্ট আলোচনা করব, সেটা হলো বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণ সক্ষমতা যেসব বিষয়ের উপর নির্ভর করে তা দলীয়ভাবে প্রজেক্ট আকারে উপস্থাপন করব আমরা। অর্থাৎ বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণ সক্ষমতা কী কী বিষয়ের উপর নির্ভর করে এটা সম্বন্ধে আমরা এখানে জানব। এখানে আমাদের উদ্দেশ্য কি, বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণ সক্ষমতা সম্পর্কিত বিষয়গুলো জানব। এটা একটা দলীয় কাজ, এখানে কিছু নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ বিনিয়োগকারীদের ঝুঁকি সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে, প্রয়োজনে শিক্ষক অভিভাবকদের পরামর্শ নিতে হবে এবং বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণ সক্ষমতা যেসব বিষয়ের উপর নির্ভর করে তার কয়েকটি উল্লেখযোগ্য বিষয় আমরা উপস্থাপন করব। প্রথম সমাধানটি হলো সম্পদ বৃদ্ধির আকাঙ্ক্ষা। যদি কোনো ব্যক্তি খুব দ্রুত সম্পদ বৃদ্ধি করতে চান তাহলে তিনি অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহী হয়ে থাকেন। যেমন 1 বছরের মধ্যে বিনিয়োগকৃত টাকাকে যদি দ্বিগুণ করা আর ইচ্ছা করা হয় সেটা খুবই ঝুঁকিপূর্ণ। এতে কোনো লাভ না হয়ে বরং মূল টাকাও কমে যেতে পারে। এটা জানা সত্ত্বেও যদি কোনো ধরনের বিনিয়োগে আগ্রহী হয় তাহলে এটা একটা খুবই বড় ধরনের ঝুঁকি। দ্বিতীয় বিষয়টা খেয়াল করো। দ্বিতীয় বিষয়টা হলো সম্পদের উপর নির্ভরশীলতা। অর্থাৎ বিনিয়োগকৃত অর্থ যদি কোনো ব্যক্তি বা পরিবারের একমাত্র সম্বল হয় এবং তাদের প্রাত্যহিক জীবন ধারণের খরচ প্রভাবিত হতে পারে, সেক্ষেত্রে তার ঝুঁকি গ্রহণের সামর্থ্য খুবই কম থাকে। যেমন অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি যিনি ব্যাংক বা সঞ্চয়পত্রে গচ্ছিত অর্থ থেকে প্রাপ্ত মুনাফা দিয়ে জীবনযাপন করেন। অর্থাৎ এক কথা হলো, যদি কেউ বিনিয়োগকৃত টাকা থেকে ব্যক্তি বা পরিবারের একমাত্র সম্বল হয়, এটা থেকেই তার জীবিকা নির্বাহিত হয় বা জীবন ধারণের খরচ প্রভাবিত হয়, তাহলে সেক্ষেত্রে এটা ঝুঁকির মধ্যে পড়তে পারে এটা। তারপর আরেকটি বিষয় দেখো, বিনিয়োগকারীর বয়স। যদি কোনো বিনিয়োগকারী তরুণ বয়সের হয় এবং তার আরও আয়ের উৎস থাকে তাহলে সে অধিক মাত্রায় ঝুঁকি গ্রহণ করতে আগ্রহী হতে পারে এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ বিনিয়োগকারীকে তরুণ বয়সে যদি বিনিয়োগ করে তাহলে সে অন্যান্য আয়ের উৎসের মাধ্যমে সে নিজের জীবিকা নির্বাহ করতে পারে এবং সেক্ষেত্রে সে এখানে আরও অধিক মাত্রায় ভালো করতে পারে এবং তার ব্যবসায় সে উন্নতি করতে পারে। আর বিনিয়োগের মেয়াদ, যদি বিনিয়োগ স্বল্পমেয়াদী হয় তাহলে সাধারণত অধিক ঝুঁকি গ্রহণ করা হয়, কিন্তু বিনিয়োগের মেয়াদ যদি দীর্ঘ হয় তাহলে নির্ধারিত হারে সম্পদ বৃদ্ধির প্রতি অধিক গুরুত্ব প্রদান করা হয় এবং অপেক্ষাকৃত কম ঝুঁকি গ্রহণ করা হয়।